কৃষি নির্ভর দেশে গুরুত্ব না পাওয়া কৃষি সংবাদগুলো নিয়ে শুরু করছি পাখি কৃষি সংবাদ লোকশ ফার্মিং বিউটির পক্ষ থেকে। আজকে আমরা দেখে নিব গত 15 দিনের গুরুত্বপূর্ণ কৃষি সংবাদ যেগুলো আমাদের সংবাদপত্রগুলোতে খুব ভালোভাবে স্থান পায়নি সেগুলো। তো চলুন শুরু করা যাক। এই নিউজটা দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হলো যে পেঁয়াজ চাষির মৃত্যু, ফেসবুকের গল্পের উৎস খুঁজতে গিয়ে বেরিয়ে এলো যে ঘটনা। নিউজটি ছাপা হয়েছিল 17 এপ্রিল প্রথম আলোতে, এবং এটা নিয়ে কিন্তু কয়েকটি রিপোর্ট ছাপা হয়েছিল। বিশেষ করে এটা যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, সেটা হলো যে রাজশাহীর আরানি নামক রেল স্টেশনে একটি ব্যক্তি ট্রেনের সামনে আত্মহত্যা করেছিলেন ট্রেনের নিচে। তো যেটা হলো খুবই হরিফিক একটি ভিডিও আমরা ভাইরাল হতে দেখেছি, আমার সামনে এসেছে, এবং আসার পরেই ফেসবুকে একটি গল্প চলে আসে। সেটা হলো যে ওই বৃদ্ধ লোক যিনি আত্মহত্যা করেছিলেন তার ছেলেরা তাকে ঘরে জায়গা দিচ্ছেন না, তার স্ত্রী মারা গিয়েছে এবং উনি ঘরে জায়গা না পেয়ে সেই দুঃখে উনি আত্মহত্যা করেছেন। তো এটা প্রকাশ পাওয়ার পর থেকে ভাইরাল হয়ে যায় নিউজটা ভাইরাল হয়ে যাওয়ার পর সারা দেশব্যাপী মানুষজন কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ে ওই লোকের যে ছেলেরা তাদের উপরে। তো যেটা আসলে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য নিউজগুলোতে কিন্তু এই নিউজটা এসেছে, গুরুত্ব সহকারে এসেছে। তো সেটা দেখা যায় অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো সমস্যা ছিল না, পারিবারিক কোনো সমস্যা ছিল না, কিন্তু যেই সমস্যাটা ছিল, যে কারণে এই নিউজটা আমি আজকে আপনার সামনে বলছি, সেটা হলো যে এই ব্যক্তিটা তিনি পেঁয়াজ চাষ করেছিলেন, এবং তিনি পেঁয়াজ চাষ করেছিলেন ঋণ করে, কয়েকটি এনজিও থেকে ঋণ করেছিলেন। ঋণ করে উনি পেঁয়াজের বীজ রোপণ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত পেঁয়াজের বীজটা ভালো না হয় উনি ফলনটা খুবই বাজে হয়ে গিয়েছিল, এবং যার কারণে প্রত্যেক সপ্তাহে প্রায় ৩,৫০০ টাকার মতো ওনার এই কিস্তি দেওয়া লাগছিল। তো সেটা এই ঋণের চিন্তাতেই উনি শেষ পর্যন্ত এই আত্মহত্যার পথ বেছে নেন। এবং আরেকটি হলো যে ফেসবুক গল্পে যেটা বলা হচ্ছিল যে তার স্ত্রী নেই, স্ত্রী মারা গেছেন, কিন্তু আসলে তা নয়, তার স্ত্রী কিন্তু জীবিত ছিলেন। তো অ্যাকচুয়ালি মূল যেই ঘটনা, যে কারণে ব্যক্তিটি আত্মহত্যা করলেন, সেটাই কিন্তু আড়ালে পড়ে যায় এই ফেসবুক গল্পের কারণে। মানে মূল গল্পটা দেখুন কি, যে তার ভালো বীজ না হওয়ার কারণে তিনি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হন। তো এটা কিন্তু একমাত্র ঘটনা নয়, আমি আরেকটি ফটো কার্ড দেখাচ্ছি আপনাদেরকে। সেখানেও কিন্তু এর কিছুদিন আগে আরেকটা ব্যক্তিও এইভাবে বিষ পান করে আত্মহত্যা করেছিলেন। তিনিও পেঁয়াজ চাষ করেছিলেন, কিন্তু পেঁয়াজের ভালো দাম না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। তো এই আত্মহত্যার ট্রেন্ড এটা কিন্তু আমাদের দেশে আমরা সবসময় হয়তো চোখে পড়ে না, বা সেটা খুব একটা আলোচনায় আসে না, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এটা কিন্তু বহুল আলোচিত একটি ব্যাপার, যেটা হলো যে কৃষকরা প্রায় সময় আত্মহত্যা করে থাকেন এই ঋণের চাপে। তো আহ, যার কারণে আমাদের পেঁয়াজের বীজ এবং এসবের মান খেয়াল করা, প্রত্যেকটা পেঁয়াজ পেঁয়াজ বলতে অন্যান্য সবজির যেসব বীজ যারা উৎপাদন করে থাকেন তাদের খুব ভালোভাবে মনোযোগ দেওয়া উচিত, এবং সরকারেরও এসব ক্ষেত্রে আমার মনে হয় একটু মনোযোগ দেওয়া উচিত, যে বীজের জন্য যাতে কোনো চাষি আত্মহত্যা করতে বাধ্য না হন, বা এই পরিস্থিতিতে পড়ে না যান, ঋণে পড়ে না যান। এবং পাশাপাশি আরেকজন আমরা যেটা বললাম, যে তিনিও পেঁয়াজের ভালো দাম না পায়, কিন্তু তিনিও বিষ পানে সুইসাইড করেছিলেন। তো এটা আসলে খুবই দুঃখজনক। আমরা সবসময় বাজারে কম দাম পেলে আমরা খুব খুশি হয়ে যাই, কিন্তু সেটা আমাদের জন্য খুব খুশির খবর হলে সবার জন্য কিন্তু খুশির খবর না। পরের নিউজ যদি আসি, পরের একটি নিউজ না, আমি একই ধরনের কয়েকটি নিউজ আপনাদের সাথে বলছি। সেটা হলো যে প্রথম নিউজটা 20 এপ্রিল ছাপা হয়েছিল বিএসএস নিউজে, সিলেটের হাওরে 33% ধান কাটা শেষ, একটি নিউজ। আমি আপনাকে কেন আমি অনেকগুলো নিউজ বলছি সেটা আমি পড়ছি, সেটা আমি বলছি। তারপরে 21 এপ্রিল ছাপা হয়েছিল ফসল হারানোর সংখ্যায় সুনামগঞ্জের 10 লাখ কৃষক। তারপরে তো 21 এপ্রিল এটা বাংলা ট্রিবিউনে ছাপা হয়েছে, সুনামগঞ্জের প্রশাসন ও কৃষি অফিসের সব কর্মকর্তার ছুটি বাতিল। তারপরে যেটা, সেটাও 21 এপ্রিল, এটা প্রথম আলোতে ছিল, সুনামগঞ্জে হাওরে রোদে কৃষকের স্বস্তি, ধান কাটা মারে গতি। আচ্ছা, তারপর যেটা 27 এপ্রিল ছাপা হয়েছিল, দুঃখিত 27 না, এটা 22 এপ্রিল ছাপা হয়েছিল, এটা বিএসএস নিউজে, সিলেট হাওরে 45% ধান কাটা শেষ। তো গতবার যেটা হয়েছিল, গত বছরের কথা যদি আমরা বলি, যে গত বছর কিন্তু বন্যায় সিলেট অঞ্চল মানে হাওড় অঞ্চলের ধান প্রচুর নষ্ট হয়ে গেছিল অতিবৃষ্টিতে। তো এই বছরও কিন্তু যখন এপ্রিলের মাঝামাঝি সময়ে 14-15 তারিখের দিকে এপ্রিলের কিছু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সাথে সাথেই কিন্তু তখন জেলা প্রশাসন থেকে, আমি নিউজ থেকে যেটা দেখতে পেয়েছি, জেলা প্রশাসন থেকে বলা হয়েছিল যে আহ আপনারা যাদের ধান 80% পেকে গিয়েছে তারা দ্রুত ধানটা কেটে নেন। তো ওই সময় কৃষক যারা মানে হয়তো মেসেজটা ঠিকভাবে প্রচার পায়নি, যার কারণে কৃষক অনেকেই মানে না বুঝে পাকা মানে অর্ধেক পাকা ধানও কেটে ফেলেছিলেন। তো পরবর্তীতে হাওর বাঁচা আন্দোলনের একজন ওনারাও কিন্তু এটা নিয়ে সোচ্চার হয়েছিলেন, যে না, আপনারা কেউ ধান কাটবেন না, প্রশাসনের মানে ওনাদের কথা ছিল যে এটা প্রশাসনের ষড়যন্ত্র, ধান কাটবেন না, আপনারা ধান পরিপূর্ণভাবে পাকার পরই কাটবেন। তো যাই হোক, নিউজগুলো দেখে যেটা হলো যে বুঝতে পারছি, বা আপনারা যেটা বুঝতে পারবেন, যে সিলেট অঞ্চলে আবার যেহেতু খুব বেশি বৃষ্টি হয়নি, তো এই বন্যায় যে ফসলটা নষ্ট হয়ে যায়নি। তো যেটা হলো, স্বাভাবিকভাবে প্রশাসন থেকে ওই গত বছরের যেই একটা ভয় ছিল, যে যদি হঠাৎ করে বন্যা আসে, বান আসে, তো সে কারণে যদি ফসল নষ্ট হয়, তার চেয়ে হয়তো যতটুকু ফসল রক্ষা করা সম্ভব সেই জন্য হয়তো ওনারা ওই সময় বার্তা দিয়েছিলেন। পাশাপাশি কিন্তু এই ফসল রক্ষার জন্য ওই সময় ওনাদের আহ
ছুটিটাও বাতিল করা হয়েছিল। কিন্তু যাই হোক, যেটা হয় যে নিউজটা সবসময় ঠিকভাবে যদি প্রচার করা না হয়, সেটা কিন্তু ভুল মেসেজটা কৃষকদের মধ্যে চলে যায়। আর কৃষকরা তো যারা কৃষি কর্মকর্তা আছেন বা সরকারি কর্মকর্তা তাদের মতো একদম অনেক শিক্ষিত নন। স্বাভাবিকভাবেই একটা মেসেজ খুব ক্লিয়ারলি যদি না যায়, সেক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তবে ভালো সংবাদ হলো, এই সিজনে যে বোরো ধানটা সিলেট অঞ্চলে মানে হাওড় অঞ্চলে যে বোরো ধানটা, সেটা কিন্তু মোটামুটি ভাবে সংগ্রহ করা গিয়েছে এবং এটা কৃষকের জন্য খুব ভালো একটা সংবাদ এবং আমরা যারা দেশবাসী আমাদের জন্য ভালো, কারণ আমরা একটা জমির ধান নষ্ট হয়ে যাবে না, সেটা কিন্তু শুধু কৃষকের ক্ষতি নয়, সেটা আমাদের ক্ষতি, কারণ তখন আমাদের কিন্তু ধান বেশি দামে কিনে খেতে হয়। নিউজটা যদি আসি, এটা 20 এপ্রিল ছাপা হয়েছিল। এটা বিএসএস নিউজে এটাকে যেটা বলা হচ্ছে যে কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা। কুমিল্লার বুড়িচংয়ের একটি বাজার নিমশা, সেখানে হলো প্রচুর পরিমাণে আলু এসেছিল এই বছরও, কৃষকরা নিয়ে এসেছিলেন, কিন্তু ভালো দাম না পাওয়ায় যেটা হয়েছে যে ওনারা অল্প দামে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন এবং পাশাপাশি কোল্ড স্টোরেজও জায়গা না পাওয়ায় ওনারা কিন্তু নিজেদের বাড়ির আঙিনায় যেটা করেছেন যে চট দিয়ে বা ত্রিপল বা চট দিয়ে ওনারা আলুগুলা ওনাদের বাড়ির আঙিনাতেই সংগ্রহ করার চেষ্টা করছেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওনারা সফল না, মানে দেখা যায় প্রায় সময় কিন্তু আলু পচে যায়। তো যার কারণে আমরা সবসময় মানে ওই যখন মানে সিজনটা আসে এবং আলু বা এই ধরনের সবজি নষ্ট হতে থাকে, তখনই কিন্তু সবার মনে একটাই হয় যে কেন কোল্ড স্টোরেজের জায়গা পাওয়া যাচ্ছে না। তো সরকারি ভাবে কোল্ড স্টোরেজ মানে এলাকা পর্যন্ত রাখা উচিত, যাতে কৃষকরা ন্যায্য মূল্যে সেখানে তাদের সবজি রাখতে পারেন এবং পরবর্তীতে সেটা কিন্তু সময় সময় যাতে বাজার করতে পারেন। এতে কিন্তু কৃষক পাশাপাশি আমরা যারা ভোক্তা তারাও কিন্তু আমরা উপকৃত হব। পরের নিউজটা যদি আসি, এটাও বিএসএস নিউজে ছাপা হয়েছিল। নিউজের হেডিং হলো খানসামায় বিষমুক্ত সবজি চাষে সফল কৃষক নুরুল। এটা 26 এপ্রিল ছাপা হয়েছিল। তো দিনাজপুর জেলার যে খানসামা উপজেলা, সেখানে কৃষক নুরুল উনি বিষমুক্ত ভাবে সবজি চাষ করেছেন, করে কিন্তু উনি সফল। এবং বিষমুক্ত ভাবে সবজি, এটা কিন্তু আসলে আমাদের সবার স্বাস্থ্যের জন্য প্রয়োজন, কারণ বিষযুক্ত সবজি যেটা হলো সাধারণত আমরা অনেক সময় কৃষকরা ফলো করেন না যে রুলসটা, সেটা হলো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার কিন্তু তার 14 দিন পর কিন্তু এই ফসলটা খাওয়ার উপযোগী হয়। তার আগে কিন্তু এটা মানব স্বাস্থ্যের জন্য ভালো নয়। কিন্তু সব ক্ষেত্রে হয়তো কৃষক এটা ফলো করেন না। তো যার কারণে এটা কিন্তু আমাদের একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তো যার কারণে বিষমুক্ত সবজি এটা কিন্তু সবার কাছে খুব জনপ্রিয়তা পাচ্ছে এবং এই বিষমুক্ত সবজি চাষ করে কিন্তু কৃষকরা সফল হচ্ছেন। ছাপা হয়েছিল প্রথম আলোতে। দিনাজপুরে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বাজারে আসবে টসটসে লিচু। এটা 25 এপ্রিল ছাপা হয়েছে। তার মানে আগামী হয়তো আমরা সপ্তাহখানেকের মধ্যে বাজারে লিচু পাবো দিনাজপুরের। এবং চাষীদের যে কথা, কৃষকদের যে কথা যে এবার লিচুর ফলন ভালো হয়েছে এবং ওনারা বেশ ভালো একটা দাম পাওয়ার আশা করছেন। তো আমরাও আশা করি ভালো দামেই আমরা কিনতে পারবো। আর দিনাজপুরের লিচু কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো লিচু হিসেবে প্রতিষ্ঠিত। তো দেখা যাক আমরা কেমন লিচু পাচ্ছি এবার। ফিরে আসি পেঁয়াজের আরেকটি নিউজে, সেটা হলো ছাপা ছিল প্রথম আলোতে। চাষীদের হাতের পেঁয়াজ শেষ, এরপরই দাম বেড়ে দ্বিগুণ। এটা ছাপা ছিল 17 এপ্রিল। তো যখন চাষীদের হাতে পেঁয়াজটা ছিল সংবাদ সম্মেলনে, তখন কিন্তু পেঁয়াজের দামটা খুবই অল্প ছিল, চাষীরা কোনো দামই পাচ্ছিল না। যেমন একজন চাষির কথা বলা হচ্ছে এখানে, যিনি মজিবুল ইসলাম, উনি পাইকারি বাজারে, রাজশাহীর পাইকারি বাজারে নিয়ে গিয়েছিলেন, সেখানে 18 টাকার বেশি উনি দাম পাচ্ছিলেন, যার কারণে উনি রাগ করে 8 মণ পেঁয়াজ বাজারে ফেলে চলে আসছিলেন। পরে যাই হোক উনি 20 টাকা কেজি পেয়েছিলেন। তো যখনই কৃষকের হাতের পেঁয়াজটা শেষ হয়ে গেল, তখনই কিন্তু পেঁয়াজটার দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেল। মানে হলো ওই যে মধ্যস্বত্বভোগী যাদের কাছে পেঁয়াজটা চলে গেল, তারা কিন্তু সাথে সাথে নিজেদের কন্ট্রোল নিয়ে নিল এবং দামটাও বাড়িয়ে দিল। তো এতে কৃষকও দাম পেল না, আবার আমরা যারা ভোক্তা আছি আমরাও কিন্তু দ্বিগুণ দামে কিনে খেতে হচ্ছে। তো সেটা ওই যে আবার ঘুরে ফিরে ওই কোল্ড স্টোরেজের কথায় চলে আসে, কারণ কৃষকরা তো তাদের ঘরে এত জায়গা থাকে না যে সে কয়েকশো মন বা 20 মণ 50 মণ পেঁয়াজ সংরক্ষণ করে ঘরের মধ্যে রেখে দিবে, যার কারণে তার কিন্তু কোল্ড স্টোরেজে রাখতে হয়। তো কোল্ড স্টোরেজে যদি জায়গা না পাওয়া যায় বা ভালো দামে ভালো খরচে যদি কোল্ড স্টোরেজে রাখতে না পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা রেখে ওনারা উল্টা আরো লসে পড়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে সরকারিভাবে, আবারও বলবো, সরকারিভাবে আসলে প্রত্যেকটা এলাকায় কোল্ড স্টোরেজটা করা খুবই জরুরি। যে নিউজটাতে আমরা আসছি সেটা হলো প্রথম আলোতে ছাপা হয়েছিল, প্রথম আলো নাগরিক সংবাদ সেই অংশটাতে। এটা ছাপা হয়েছিল 27 এপ্রিল। হেডিংটা ছিল জৈব সার সম্প্রসারণের মাধ্যমে রাসায়নিক সারের ব্যবহার অনেকাংশে হ্রাস করা সম্ভব। তো এখানে কয়েকজন ব্যক্তির কথা বলা হয়েছে, যেমন একজন তরুণ উদ্যোক্তা আসেন, যিনি হলো 2021 সালের জুন মাসে মাসে 4-5 টন ভার্মি কম্পোস্ট উৎপাদনের সক্ষমতা নিয়ে উনি একটি খামার তৈরি করেছিলেন। ভার্মি কম্পোস্ট মানে আপনারা অনেকে জানেন যেটা হলো কেঁচো সার। তো তারপর কিন্তু উনি কন্টিনিউ করে গেছেন এবং বর্তমানে উনি প্রত্যেক মাসে 30 থেকে 35 টন ভার্মি কম্পোস্ট উৎপাদন করে থাকেন এবং উনি আশেপাশে অনেক গরুর খামার থেকে গোবর সংগ্রহ করে থাকেন এই ভার্মি কম্পোস্টের পাশাপাশি অন্যান্য যে বর্জ্যগুলো কিচেন কম্পোস্ট, সেগুলো উনি সংগ্রহ করে থাকেন, কিচেনের যে বর্জ্য, সেগুলোর মাধ্যমে উনি এই ভার্মি কম্পোস্ট তৈরি করে থাকেন। উনার খামারে বেশ কিছু মানুষ চাকরি করেন, স্বাবলম্বী হয়েছেন এবং বর্তমানে কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করে বাংলাদেশে কিন্তু প্রচুর মানুষজন, মানে গত 5-7 বছর আগেও কিন্তু খুব বেশি ছিল, কিন্তু এখন কিন্তু অনেকেই ভার্মি কম্পোস্ট তৈরি করছেন, তৈরি করে কিন্তু বাজারজাত করছেন এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি আমাদের যে রাসায়নিক সারের যেই উপর যে নির্ভরতা, সেটা কিন্তু কমে যাচ্ছে। যেমন একজন কৃষক শাহাদতের কথা বলা হচ্ছিল এখানে, যিনি হলো 2022 সালে উনি একটি জমিতে ধান রোপণ করেছিলেন, যেখানে হলো 35 কেজি রাসায়নিক সার ব্যবহার করে উনি 15 মণ ধান পেয়েছিলেন। তো পরবর্তীতে 23 সালে উনি একই জমিতে
উনি যেটা করেছেন 50 কেজি ভার্মি কম্পোস্ট এবং 20 কেজি রাসায়নিক সার ব্যবহার করে উনি 17 মণ ধান পেয়েছিলেন। উনি খরচ উনার অল্প পেয়েছিল কিন্তু ধান কিন্তু 2 মণ বেশি পেয়েছেন, যেটা হলো খরচের তুলনায় অবশ্যই সেটা রিটার্নটা অনেক বেশি ছিল। তো আমিও এটাই বলব যে আপনারা চাইলেই কিন্তু এভাবে সমন্বিতভাবে সার প্রয়োগ করতে পারেন, রাসায়নিক এবং প্রাকৃতিক দুটো, অথবা শুধু প্রাকৃতিক। যদিও প্রাকৃতিকটা এখন মানে আমাদের বর্তমানে যেটা হয় সব জায়গায় আমরা এভেইলেবল পাচ্ছি না। তবে যদি এই রাশেদের মতো উদ্যোক্তারা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েন, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এই সারের যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ হবে। আমরা সবসময় আমরা যোগানটা পাবো এবং রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এবার আসা যাক পিরানহার সংবাদ নিয়ে। তো এটা ছাপা হয়েছিল প্রথম আলোতে। এটা ছাপা হয়েছিল 28 এপ্রিল এবং এটার যেই হেডিংটা সেটা হলো, দেশের নিষিদ্ধ পিরানহা চাষ হয়, বিক্রি হয়, এই প্রজাতিকে আসলে ক্ষতিকর কিনা। তো এটা এখানে আসলে মূলত সংবাদটাকে যে পিরানহা মাছটা ছবি দেওয়া হয়েছে এটা আসলে পিরানহা নয়, এটা হলো পাকু মাছ বলা হয়। এটা পিরানহার অনেকগুলো জাতের মধ্যে এটা একটা, যেটা হলো পিরানহার মতো হিংস্র নয়। পিরানহা সাধারণত যে ওরা ঝাঁক বেঁধে থাকে এবং ওরা হলো যে যেকোনো প্রাণী মানে তাদের আক্রমণ করে। সবসময় যে আক্রমণ করে এটাও কিন্তু নয়। মানে আপনারা যদি ভালোভাবে আপনারা খুঁজে দেখেন ইন্টারনেটে, সেক্ষেত্রে দেখবেন যে ওরা মূলত সহজ টার্গেটের পেছনে মানে। তো এখানে যেই মাছটার কথা বলা হচ্ছে এটা কিন্তু পিরানহা, সরাসরি পিরানহা নয়, পিরানহার মানে অনেকগুলা জাতের মধ্যে একটি, এবং যেটা হলো পিরানহার মতো হিংস্র নয়। কারণ পিরানহা হলো অনেকটা মাংসাশী ধরনের এবং ওরা ঝাঁক বেঁধে থাকে। কিন্তু যেই মাছটার কথা বলা হচ্ছে পাকু মাছ, এটা কিন্তু সাধারণত আহ যেই জলাভূমি সেখানকার যে উদ্ভিদ খেয়েই তারা বাঁচে এবং তারা কিন্তু এরকম দল বেঁধে ঝাঁক বেঁধে থাকে না। তো এই মাছটা আমি নিজে খেয়েছি, বেশ সুস্বাদু। এবং আমাদের ছোটবেলায় আমাদের পুকুরে চাষ হতো এবং সেই পুকুরে আমি নিজে গোসল করেছি, আর ছোট ছোট বাচ্চারাও গোসল করেছে। কিন্তু কখনোই আমরা দেখিনি বা শুনিনি যে তাকে এসে ওই পাকু মাছটা কামড় দিয়েছে বা নিয়ে চলে গেছে। তো এটা আসলে যেটা হলো বলা হচ্ছে যে আমাদের মৎস্য অধিদপ্তর থেকে যে পিরানহা নিয়ে গবেষণা হয়েছিল। পিরানহা বলা হচ্ছে যে এটা যেহেতু হিংস্র এবং এটা আমাদের জলাভূমির জন্য আমাদের পরবর্তীতে এটা মানে সমস্যা তৈরি করবে, যে আমাদের যে দেশীয় যেই যে মৎস্য যে বৈচিত্র্য আছে সেটা নষ্ট করে ফেলবো। তো পিরানহা এই জন্য নিষিদ্ধ বর্তমানে। তবে পাকু মাছের ব্যাপারে কিন্তু কোনো ধরনের গবেষণা হয়নি। তো তারপরেও এটা বলা হয় যে ওরা যেহেতু এখন প্লাঙ্কটন বা উদ্ভিদ খাচ্ছে, কিন্তু পরবর্তীতে যদি অন্য জলাভূমিতে চলে যায়, যেটা হলো বন্যা বা বৃষ্টির মাধ্যমে, সেক্ষেত্রে হয়তো তারা অন্য প্রজাতি, দেশীয় প্রজাতির যে ছোট ছোট মাছ তাদেরকে খেয়ে ফেলতে পারে এবং এটা আমাদের দেশীয় জাতের জন্য ক্ষতির কারণ হতে পারে। তো তারপরে আমি বলবো যে মৎস্যদের উচিত এটাকে একদম নিষিদ্ধ না করে, নিষিদ্ধ করার আগে একদম অফিসিয়ালি তার আগে আমার মনে হয় যে আপনারা এটা নিয়ে গবেষণা করতে পারেন। এটা নিয়ে কিন্তু হয়নি। এবং আমি পার্সোনালি আবার বলছি যে আমি নিজে খেয়েছি, মাছটা কিন্তু খুব একটা খেতে খারাপ নয় এবং এটার দাম যেহেতু বাজারে নিষিদ্ধ, সেখানে কিন্তু এর দামটা কম। এবার আর কয়েকটি নিউজ এসেছে, সেটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি। জাগো নিউজে এটা ছাপা হয়েছিল 16 এপ্রিল এবং এটা বলা হচ্ছে কুষ্টিয়া সেচ পাম্প নিয়ে গ্রামবাসী সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর। খুব সামান্য ঘটনা নিয়ে কিন্তু তাদের মধ্যে এই ভাঙচুরের ঘটনাটা। তো এটা আসলে নিজের আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। তারপর যদি আসি, সেটা হলো পটুয়াখালীর মাঠে সৌদির সাম্মাম, স্বাদে ঘ্রাণে মুগ্ধ ক্রেতা। এটা হলো 21 এপ্রিল ছাপা হয়েছিল, এটা ঢাকা পোস্টে। তো যেটা হলো যে পটুয়াখালীতে এই সৌদি যে ফল সাম্মাম এটা চাষ হচ্ছে এবং অনেকে চাষ করছেন এবং চাষ করে বেশ ভালো দাম পাচ্ছেন, এবং ক্রেতা যারা কিনছেন খাওয়ার জন্য তারাও এটার স্বাদ এবং ঘ্রাণ। এবার চলে আসি শেষ সংবাদে, এবং খুব ভালো একটি সংবাদ দিয়ে আমি শেষ করছি। সেটা হলো জাগো নিউজে ছাপা হয়েছিল 26 এপ্রিল। দিনমজুর থেকে কারখানা মালিক অলি হুজুর স্বপ্ন দেখেন কৃষিযন্ত্রে স্বনির্ভর বাংলাদেশে। অলি হুজুর, অলি একজন ব্যক্তি যিনি হলো বাড়ি ছিল তো কুমিল্লার দেবিদ্বারে, তো কিন্তু নদী ভাঙনে উনি আশ্রয় নেন চুয়াডাঙ্গায়। তো চুয়াডাঙ্গায় আশ্রয়ের জন্য গিয়ে সেখানে তো উনি কাজ করতেন, দিনমজুর হিসেবে কাজ করতেন। পরবর্তীতে অল্প কিছু টাকা জমে 4,000 টাকা জমে উনি একটি ওয়ার্কশপ দেন। পরবর্তীতে সেই ওয়ার্কশপটাই উনি কাজ করতে করতে সেটা কিন্তু অনেক বিশাল হয়ে যায় এবং উনার যে ওয়ার্কশপ, উনার পরবর্তীতে উনি যে জনতা ইঞ্জিনিয়ারিং যে কারখানাটা স্থাপন করেন, সেখান থেকে বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে উনার যে কৃষি যে যন্ত্রপাতি সেটা মানে এখানে যাচ্ছে এবং মানুষজন ব্যবহার করছে। পাশাপাশি উনি কিন্তু বর্তমানে বিদেশেও রপ্তানির ব্যাপারে উনি কাজ করে যাচ্ছেন এবং এখন উনি যেটা করছেন, এখন উনি কিন্তু আহ প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। উনার কারখানায় গিয়ে কিন্তু যে শিক্ষানবিশ যারা আছেন, ইঞ্জিনিয়ার ডিপ্লোমা, তারা কিন্তু প্রশিক্ষণ নিতে পারছেন। তো এটা খুব ভালো একটা মানে উদ্যোগ এবং আমাদের বিশেষ করে বাংলাদেশের জন্য, কৃষি নির্ভর বাংলাদেশের জন্য, যে আমরা পরনির্ভরশীল বিদেশ কেন্দ্রিক আমাদের কৃষি যন্ত্রপাতিগুলোর জন্য বসে না থেকে আমরা আমাদের দেশ থেকে কিন্তু আমাদের দেশি উদ্যোক্তারা এইসব যন্ত্রপাতি তৈরি করছেন, যেটা হলো আমরা কম দামে পাচ্ছি। পাশাপাশি ওনারা যদি বিদেশে রপ্তানি শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের জন্য বৈদেশিক মুদ্রাও বয়ে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, ভিডিও আমি আর লম্বা করছি না, আজকে আমাদের এখানে শেষ করছি। তো আবার দেখা হচ্ছে পরবর্তী 15 দিনের নিউজগুলো নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।